This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার। একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের হাতেই ২৬-এর ভোটের হিসেব নিকেশের ভার। নরেন্দ্র মোদী আর অমিত শাহর কৌশল তো তাই। বঙ্গ বিজেপির কথা বলছিলাম আসলে। কার্ল মার্কসের ভক্ত শ্রমিকের মুখে বারবার প্রমোদ দাশগুপ্ত, জ্যোতি বসুর প্রশংসা শোনা যাচ্ছে। কেন বলুন তো? গত লোকসভা ভোটে তৃণমূলের সঙ্গে বিজেপির ভোট শতাংশের ফারাক কত ছিল? ৭%। সেই ভোটে বামেরা পায় ৬% ভোট। বামের ভোট রামে নিয়ে যাওয়ার জন্যই কি এই নতুন কৌশল? বলবো আজ। সঙ্গে কথা হবে মার্কিন মুলুকের হিসেব নিকেশ নিয়েও। এলন মাস্কের নতুন পার্টি খামখেয়ালিপনা নাকি নয়া কৌশল? আগামী বছর মিড টার্ম ভোটে দাঁড়াবে মাস্কের আমেরিকা পার্টি। ডলারের জোর কি ভোটে নিয়ে যেতে পারবেন মার্কিন ধনকুবের? ট্রাম্প এবং ডেমোক্র্যাটদের আদৌ চাপ বাড়বে? সব বলবো আজ। শুরু করি বঙ্গ বিজেপির কথা দিয়ে। আজকে ডাবল স্পেশালের প্রথম ইস্যু শ্রমিকের বাম চাল। জ্যোতি বসুর এখনো যারা অনুগামী আছেন, এখনো যারা জ্যোতি বসুকে লিডার অফ দ্য লিডার্স বলে মনে করেন, জ্যোতি বসুকে যারা লিডার অফ দ্য লিডার মনে করেন, মানে তারা কারা? তারা তো বাম। কে বলছেন? বলছেন বিজেপির নতুন সভাপতি বাম। একটা ছোট্ট শব্দ, তার নিচে একটা বিন্দু বসে গেলেই হিসেবটা একেবারে বদলে যায়। মানে বামের ভোট রামে। 2019-এর লোকসভা ভোটের ফল থেকে এই তত্ত্ব আরো জোরালো হয়েছে। 19-এর ভোট থেকে বাংলায় যে গতিতে বিজেপির উত্থান হয়েছে, সেই গতিতেই বামেদের ভোট ক্ষয় হয়েছে। 2006-এ যে বামেরা বাংলায় 235টি আসন জিতেছিল, 5 বছর পরই তারা ক্ষমতা হারায় এবং 2011-তে তৃণমূল জেতার পর থেকে ঝড়ের গতিতে কমতে থাকে বামেদের জনসমর্থন। জঙ্গলমহল থেকে মতুয়া ভোট, প্রথমে থাবা বসিয়েছিল জোড়াফুল আর তারপর পদ্মফুল, আর শেষ বিধানসভা বা লোকসভা নির্বাচনে কাস্তে হাতুড়ি, কাস্তে ধানের শীষ, কোদাল বেলচা বা সিংহ প্রতীক নিয়ে কেউ জিততে পারেনি বাংলা থেকে। এবার সেই ক্ষয়িষ্ণু বামের সমর্থকদের কাছে টানতে একেবারে খোলাখুলি ডাক দিলেন বঙ্গ বিজেপির নতুন সারথি শ্রমিক ভট্টাচার্য। বারবার মনে করিয়ে দিলেন জ্যোতি বসুর অবস্থানকে, যখন রাজনৈতিক কারণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে একেবারে আদায় কাজকলায় সম্পর্ক বামেদের। এমন একটা সময় রাজনৈতিক বাধ্যবাধকতা দূরে সরিয়ে শুধুমাত্র বাঙালি স্বার্থেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আনা প্রস্তাবে সায় দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। 1947-এর 20 জুনের জ্যোতি বসু, যিনি পরিস্থিতির কারণে, বাঙালির অস্মিতা রক্ষার কারণে, প্রগতিশীল মুসলমানের, ভারতীয় মুসলমানের অধিকার রক্ষার কারণে, মৌলবাদ মুক্ত একটা রাজ্য গঠনের কারণে নিজের মতাদর্শকে দূরে সরিয়ে রেখে, নিজের দলের ঘোষিত অবস্থানকে দূরে সরিয়ে রেখে শ্যামাপ্রসাদের আনা প্রস্তাবে তিনি ভোট দিয়েছিলেন। আজকেও যদি জ্যোতি বসু জীবিত থাকতেন, তিনিও হয়তো আজকে বলতেন এর পাই দিয়ে আমাদের বেরিয়ে আসতেন। জ্যোতি বসু বঙ্গ রাজনীতির আলোচনায় প্রয়াত বাম নেতার নাম বারে বারে আসে। আর মুখ্যমন্ত্রী পদে তার মেয়াদ ছিল 21শে জুন 1977 থেকে 5ই নভেম্বর 2000 পর্যন্ত। বাংলার মুখ্যমন্ত্রী পদে ছিলেন 23 বছর 137 দিন। বাংলায় সব থেকে বেশি সময় ধরে মুখ্যমন্ত্রীর রেকর্ড তারই দখলে। পবন চামলিং, নবীন পটনায়কের পর সব থেকে বেশি দিন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি দেশের তৃতীয়। চামলিং বা পটনায়ক কিন্তু ভোটে হেরে যাওয়ার কারণে কুর্সি ছাড়েন। তবে 2000 সালে জ্যোতি বসু স্বেচ্ছায় কুর্সি ছেড়ে দেন বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এমন একটা সময় শ্রমিক ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ টানলেন যখন জ্যোতি বসুর জন্মদিন একেবারে দরজায়, মানে 8ই জুলাই, আবেগের দিন। আর এই বিশেষ দিনে প্রয়াত নেতাকে নিয়ে আবেগ দেখা যায় বাম কর্মী সমর্থকদের মধ্যে। প্রয়াত মুখ্যমন্ত্রীর জন্মদিনে বেশ কিছু কর্মসূচি নেয় বামেরা। ঠিক এমন একটা সময় জ্যোতি বসুর অনুরাগীদের প্রতি, মানে বলা ভালো বাম ভোটারদের উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন রাজ্য বিজেপির সেনাপতি। জ্যোতি বসুর এখনো যারা অনুগামী আছেন,
এখনো যারা জ্যোতি বসুকে লিডার অফ দ্য লিডার্স বলে মনে করেন, আজকে 20শে জুনের সেই ভোটদানের কথাকে স্মরণ করুন, তাকেও শ্রদ্ধা জানান। অন্তত এ বিষয়ে কারোর কোনো দ্বিমত থাকার প্রশ্ন নেই। আবার সেই পরিস্থিতি তৈরি হয়েছে। জ্যোতি বসুর প্রসঙ্গ টেনে বাঙালি জাত্যাভিমান উস্কে দেওয়ার চেষ্টা শ্রমিকের, কিন্তু কেন বাম ভোটারদের তিনি এভাবে জ্যোতি বসুকে টেনে বার্তা দিচ্ছেন তার রহস্য লুকিয়ে কিছু তথ্যে। বাংলায় শেষ 3টি বড় নির্বাচনের হিসেব আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন কিভাবে প্রান্তিক শক্তিকে নেমে এসেছে বামেরা, আর সেই শক্তিকে তাদের আনার চেষ্টা পুরো দমে দেখাই আপনাদের। দেখুন এই মুহূর্তে বাংলার ভোটে কে কোথায়, এইভাবে যদি আমরা শতাংশের হিসেব করি তাহলে 2019-এর লোকসভা নির্বাচন, এবং সেখানে তৃণমূলের ভোট শতাংশ হচ্ছে 43.3%, বিজেপির ভোট শতাংশ 40.7%, এবং বামেদের ভোট শতাংশ 6.33%। অন্যদিকে বিধানসভা ভোট 2021 সাল 47.9% হচ্ছে তৃণমূলের ভোট পার্সেন্টেজ, বিজেপির ভোট পার্সেন্টেজ হচ্ছে 38.1%, এবং বামেদের 5.6% কমছে। লোকসভা ভোট 2024 45.7% হচ্ছে তৃণমূলের ভোট শতাংশ, অন্যদিকে বিজেপির ভোট শতাংশ 38.7% এবং বামেদের ভোট শতাংশ 6.1%। গত লোকসভা ভোটে অনেক তরুণ প্রার্থীকে নামিয়েছিল বামেরাও, তারপরেও এক অঙ্কেই আটকে আছে বামেদের ভোট, আর সেই ভোট নিজেদের দিকে টানার কৌশল বিজেপির তো নতুন নয়। গত বিধানসভা ভোট বা লোকসভা ভোট বাম ভোটারদের খোলাখুলি বিজেপির পাশে দাঁড়ানোর আর্জি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সিপিএম এর সব নেতা খারাপ নয়, পুরনো বিজেপি যদি 10% থাকে, 60% পুরনো বামপন্থী বা তাদের বাড়ির মেয়ে বা ছেলে, ভাই বা বোন, তারা আমাদের সঙ্গে এসেছে। নন্দীগ্রামে বামপন্থীদের একটা বড় অংশ যারা হিন্দু আমাকে ভোট দিয়েছেন বলে আমি জিতেছি, আমি অকপটে স্বীকার করি। গত লোকসভা ভোটের আগে ইন্ডিয়া জোটে সামিল হওয়া বামেদের আর তৃণমূলের সঙ্গে মঞ্চ ভাগ করা নিয়ে বারবার বাম নেতৃত্বকে তুলোধনা করেছিল বিজেপি, আর সেই পথে হেঁটে সদ্য প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও বাম সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন। রক্ত ঝরবে এবং আপনাদের সেই রক্তের উপর পা দিয়ে আপনাদের সিপিএম এর নেতা হোক বা কংগ্রেসের নেতা হোক, তারা রাজনীতি করবে দিল্লিতে গিয়ে। সেজন্য বিজেপিতে আসুন, বিজেপির ঝান্ডা ধরুন। বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আপোষহীন লড়াই সংগ্রামে অবতীর্ণ হয়েছে। শ্রমিক ভট্টাচার্য যখন জ্যোতি বসুর অবদানের কথা মনে করিয়ে দিচ্ছিলেন বাম সমর্থকদের, তখন তার পাশেই ছিলেন কিন্তু তাপস রায়। আর এই তাপস রায় গত লোকসভা ভোটের সময় চমকে দিয়েছিলেন, পৌঁছে গিয়েছিলেন আলিমুদ্দিন স্ট্রিটে। উত্তর কলকাতার বিজেপি প্রার্থী সেই সময় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু থেকে আশীর্বাদ পর্যন্ত নেন। বাম ভোটারদের নিয়ে রাজ্য সভাপতির এমন বার্তা নিয়ে কি বলছেন বিজেপি নেতা? প্রশংসা করার যেটা, সেটা প্রশংসা করতে হবে। রাজনীতিতে সৌজন্যটা একটা বড় ব্যাপার, সেই সৌজন্য নষ্ট করে দিয়েছে গত কয়েক বছর ধরে একটি বিশেষ রাজনৈতিক দল বাংলায় সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের অন্য রাজনৈতিক দল নেতৃবৃন্দকে প্রশংসা করবে না তো কি আক্রমণ করবে, গালিগালাজ করবে? সেটা তো নিশ্চয়ই আমাদের সংস্কৃতি নয়, আমাদের কৃষ্টি নয়, আমাদের শিক্ষা নয়। বামের ভোটে রামের দিকে টানার কৌশল ঘিরে এত গেল পদ্ম শিবিরের ঘরের কথা, কিন্তু অঙ্ক কি বলছে দেখুন। সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী বারবার বলে থাকেন 3-4% ভোট তাদের দিকে ঘুরলে খেলা একেবারে ঘুরে যাবে। এ রাজ্যে 29 আসনে জেতা তৃণমূল মোট 2,75,00,000 ভোট পেয়েছিল, বিজেপির ঝুলিতে গিয়েছিল 2,33,00,000 ভোট, অর্থাৎ ফারাক ছিল 42 লক্ষের। টার্গেট করা হয়েছে মোট 200টি বিধানসভা কেন্দ্রকে। যে 92টি কেন্দ্রে বিজেপি এগিয়েছিল সেগুলির পাশাপাশি বিশেষ নজর দেওয়া হবে আরও 108টা আসনে। যে আসনে তৃণমূলের চেয়ে 5,000 কিংবা তার চেয়ে কম ব্যবধানে পিছিয়ে ছিল বিজেপি। শ্রমিক ভট্টাচার্য মনে করিয়ে দিচ্ছেন নিজেদের মতাদর্শকে দূরে সরিয়ে রেখে জ্যোতি বসু বঙ্গীয় আইনসভায় কিভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আনা প্রস্তাবের পাশে দাঁড়িয়েছিলেন। অনেকে বলছেন এই কথা মনে করিয়ে আদতে এই রাজ্যে বামেদের ভোটকে কাছে টানার কৌশলই কি নিচ্ছেন নতুন রাজ্য বিজেপি সভাপতি? লোকসভা ভোটে এই রাজ্যে বামেদের ভোট শতাংশ ছিল
6-এর সামান্য বেশি, বিধানসভা ভোটে তা ছিল 5-এর সামান্য বেশি। আর তার থেকে কিছুটা ভোট টেনে আনতে পারলেই এই রাজ্যের ভোট সমীকরণ অনেক কিছু হিসেব নিকেশ বদলে দিতে পারে। সেই কারণেই নতুন রাজ্য বিজেপি সভাপতির কি এই কৌশল চর্চা চলছে রাজনৈতিক মহলে। আরে এই যে ইকুয়েশন চলছে, এরকম একটা ইকুয়েশনের মধ্যে আমরা রাজনৈতিক বিশ্লেষকের সঙ্গে কথা বলেছিলাম, তার বিশ্লেষণ একটুখানি শুনুন। এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহই নেই যে বামপন্থীরা বিজেপির সবচেয়ে বড় শত্রু, এবং সেই জায়গায় বামপন্থীদের যে ভোটটুকু পড়ে আছে সেই ভোটটুকু যারা বামপন্থীদের দিচ্ছেন তারা বিজেপির আদর্শগত রাজনীতির সঙ্গে এক হতে পারছেন না বলেই দিচ্ছেন। ফলে সেই ভোটটুকুও বিজেপির দিকে চলে যাবে, এই সম্ভাবনা কিন্তু খুব একটা বেশি নয়। তার মানে শ্রমিকের বাম বার্তায় বঙ্গে জল্পনার স্রোত। 26-এর আগে হিসেব নিকেশ তুঙ্গে, হিসেব নিকেশ চলছে তো মার্কিন মুলুকেও। ইলন মাস্কের নতুন দল গঠন নিয়ে শুরু হয়ে গেছে অঙ্ক কষা। ধন কুবেরের হঠাৎ রাজনীতিতে আগমন কেন? আজকে দ্বিতীয় ইস্যু, মাস্কের মিশন। ইলন মাস্কের নতুন দল ঘোষণার পর দুদিনও হয়নি আমেরিকা একেবারে তোলপাড়। রিপাবলিকানদের কতটা বিপদ বাড়বে, আদৌ ট্রাম্পের কি কোনো ক্ষতি হবে নাকি চমক দেখিয়েও হারিয়ে যাবেন বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি, এই নিয়ে জোর চর্চা মার্কিন মুলুকে। আমেরিকায় দ্বিদলীয় শাসন ব্যবস্থাকেও চ্যালেঞ্জ করার ইঙ্গিত দিয়েছেন মাস্ক। আমেরিকায় থার্ড পার্টি পলিটিক্স, আমেরিকা পার্টি নিয়ে রাজনীতির ময়দানে ইলন মাস্ক। 2026 সালের মিড টার্ম ইলেকশনে লড়বে তার আমেরিকা পার্টি। বিগ বিউটিফুল বিল নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে বিবাদ চলছিল তা বিচ্ছেদে পরিণত হয় বিল পাশের পর। বিলের বিরোধিতা করে তার হুঁশিয়ারি যে কথার কথা নয় তা দল ঘোষণা করে বুঝিয়ে দিলেন বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি। নতুন দল ঘোষণার আগে সোশ্যাল মিডিয়ায় ভোটাভুটির ব্যবস্থা করা হয়। মার্কিন জনতার কাছে মাস্ক জানতে চেয়েছিলেন তার নতুন দল গঠন করা উচিত কিনা। নতুন দলের পক্ষে 65.4% মানুষ সম্মতি জানান। একদা কাছের লোক এখন শত্রু। তবে মাস্কের নতুন দলকে কার্যত আমলই দিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প। I think it's ridiculous to start a third party. We have a tremendous success with the Republican Party. The Democrats have lost their way, but it's always been a two-party system. And I think starting a third party just adds to confusion. It really seems to have been developed for two parties. Third parties have never worked. So he can have fun with it, but I think it's ridiculous. নতুন দল নিয়ে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য এবং বিদ্রুপমূলক টুইট রিপাবলিকানদের সঙ্গে মাস্কের বিবাদ আরও বাড়িয়েছে। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের হয়ে দেশ জুড়ে প্রচার করেছিলেন টেসলা স্পেস এক্সের কর্ণধার। রিপাবলিকানদের অন্যতম বড় সমর্থক ছিলেন তিনি এবং আর্থিকভাবে সাহায্য করেছিলেন। ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক এতই ঘনিষ্ঠ ছিল যে ক্ষমতায় আসার পর হোয়াইট হাউসে আলাদা দপ্তর তৈরি করে মাস্ককে নিয়োগ করেন ট্রাম্প। সেসব কথা এখন অতীত। মাস্ক ইস্তফা দেন ট্রাম্পের প্রশাসন থেকে। মার্কিন প্রশাসনে খরচ ও কর কাটছাঁটের একটি বিল আনেন ট্রাম্প। সম্প্রতি তা কংগ্রেসের উভয় কক্ষে পাশ হয়ে আইনে পরিণত হয়েছে। ট্রাম্পের সেই বিগ ও বিউটিফুল বিল নিয়ে বিতর্কের সূত্রপাত। মাস্ক দাবি করেন এই আইনের ফলে আমেরিকার অর্থনীতি ধ্বংসের পথে এগিয়ে যাবে। ট্রাম্প তা মানতে চাননি, বরং তার দাবি মাস্ক ব্যক্তিগত সুবিধা অসুবিধার কথা ভেবে নতুন আইনের বিরোধিতা করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা দ্বিদলীয়। সাধারণত দুটি দল মানে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে লড়াই হয়ে থাকে। এই দুই শক্তির বাইরে থেকে মাস্ক তৃতীয় দল আনলেন, আর তাদের পাখির চোখ আগামী বছরের মিড টার্ম ইলেকশন। আমেরিকার রাজনৈতিক ধারায় তবে কি বদল আসবে?
ডোনাল্ড ট্রাম্প, এলন মাস্ক, মানে এক সময়ের হরিহর আত্মা এখন ঘোর শত্রু। আমেরিকার মানুষকে প্রকৃত স্বাধীনতা এনে দেওয়া মাস্কের এই নতুন দলের লক্ষ্য। তবে আমেরিকার দ্বিদলীয় ব্যবস্থা তৃতীয় দলের জন্য নানা প্রতিবন্ধকতা রয়েছে। যুক্তরাষ্ট্রের আগেও একাধিকবার তৃতীয় দল চালুর চেষ্টা হয়। 1998-তে শেষবার তৃতীয় দলের প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচনে, আর এর 4 বছর পর মার্কিন ধনকুবের নির্দল প্রার্থী রস পেরট 19% ভোট পান। রস কোনো ইলেকটোরাল কলেজ ভোট পাননি, আর 2000 সালে গ্রিন পার্টির হয়ে রাফেল নাথ প্রেসিডেন্ট ভোটে প্রার্থী হয়েছিলেন। আমেরিকায় দ্বিদলীয় যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় তৃতীয় দল বেশ কিছু এলেও সে অর্থে তেমন কলকে পায়নি। রিপাবলিকান ডেমোক্র্যাটদের মতো শক্তিধর বিরুদ্ধে কি বিকল্প হিসেবে টিকতে পারবেন মাস্ক? ব্রিটেনে ট্র্যাডিশনাল দুটো পার্টির পাশাপাশি থার্ড, ফোর্থ পার্টি তৈরি হয়েছে, ভোটও পাচ্ছে তারা। আমেরিকাতে এরকম হওয়ার সম্ভাবনা কতটা? আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের সঙ্গে। ইলন মাস্কের এই থার্ড পার্টি তৈরি করা কিন্তু ডিরেক্টলি চ্যালেঞ্জ করবে আমেরিকার এই বাইপার্টিসান পলিটিক্সে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইলন মাস্ক কিন্তু বলছেন যে উনি সব সিটে কন্টেন্ট করবেন না বা সব সিটে উনি ক্যান্ডিডেটস দেবেন না। থার্ড পার্টি যেটা ক্যান্ডিডেট উনি দেবেন বলছে, ইলন মাস্ক দেবেন বলছে, সেটা কিন্তু আমেরিকান পলিটিক্সের ক্ষেত্রে এবং পাওয়ার প্লের ক্ষেত্রে অনেকটা বেশি বড়, অনেকটা বৃহত্তর ভূমিকা পালন করতে চলেছে এবং ডিরেক্টলি সেটা বাইপার্টিসান পলিটিক্সকে চ্যালেঞ্জ করতে চলেছে। পাওয়ার প্লে, জটিল অঙ্ক। মার্কিন মুলুকের এই জটিল অঙ্কের দিকে যেমন আমাদের নজর থাকবে, একই সঙ্গে বঙ্গ রাজনীতির এই মুহূর্তে যে হিসেব নিকেশ চলছে সেদিকেও আমাদের নজর থাকবে। তবে আজকের মতো ডাবল স্পেশাল এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।